ইয়ের ওকে। শেষে। তো আমরা প্রেজেন্টেশনে চলে যাই। আমাদের অলরেডি 46 পার্টিসিপেন্ট হয়ে গেছে। পার্টিসিপেন্ট, ওকে ওকে। হ্যাঁ, তো আমি সবার জ্ঞাতার্থে বলছি, আবার যে আমাদের কোয়াডের একজন অ্যালামনাই 95-এ, হ্যাঁ 95 ব্যাচের। তো মিজান প্লিজ। জি, থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করি না? তো আজকে আমাদের টাইটেল ছিল হচ্ছে বিল্ডিং ফাসাদ ইজ ইট মেয়ার অ্যাস্থেটিক। বিল্ডিং ফাসাদটা কি অ্যাস্থেটিকই শুধু, সেটার কোশ্চেন বা এটার বিষয়টা আমি আমার টোটাল প্রেজেন্টেশনে এটার উত্তর বা এটার জিনিসটা কি সেটা যাব ধাপে ধাপে। তো আমি বিল্ডিং ফ্যাসাদ, হোয়াট ইজ ফ্যাসাদ, এটার মিনিংটা কি, এটা যদি আমরা সার্চ করি তাহলে যেটা পাই, যেটা যেটা পাই সেটা হচ্ছে যে ইন ডিকশনারি এটা পাই যে ফ্যাসাদ, দ্য ফেস অফ এ বিল্ডিং, স্পেশালি ইউজুয়ালি আর পিপল পারসেপশনের মধ্যে যেটা আসে যেটা ফ্রন্ট ফ্যাসাদ, ফ্রন্ট ফেসটাকেই ফ্যাসাদ বলে। ফ্যাসাদের আরেকটা মানে আছে ডিকশনারিতে যেটা নেগেটিভ ওয়ার্ড, ডিসিপটিভ, an artificial or deceptive front, that means kind of মুখোশ, যেটা নেগেটিভলি ইউজ হয় এরকম। কিন্তু অ্যাজ এ ফ্যাসাদ প্রফেশনাল, our definition is the planes of a building those interact with outer climate. That means বিল্ডিং এর যে সমস্ত সারফেস গুলো আউটার ক্লাইমেটের সাথে ইন্টারঅ্যাক্ট করে আর টাচ হয়ে থাকে সেটাই হচ্ছে ফ্যাসাদ। এখন সেটা যেখানেই থাকুক, এই হচ্ছে ফ্যাসাদের মূল ডেফিনেশন। এই ডেফিনেশন অনুসারে ফ্যাসাদটা হয় হচ্ছে আপনার 6 রকম, মোটামুটি 6টা ফ্যাসাদ আমরা একটা বিল্ডিং থেকে পাই, যেহেতু বিল্ডিং একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। সেটা হচ্ছে যে ফ্রন্ট ফ্যাসাদ, ব্যাক, লেফট, রাইট, টপ, বটম, এভাবেও বলা যায়। আবার আমরা বলতে পারি যে যদি এটা বিল্ডিং একেবারে ওরিয়েন্টেড হয় তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আপ অ্যান্ড ডাউন। ডাউন অলসো এ ফ্যাসাদ, যেটা ইনক্লুড করে আপনার ধরেন আমাদের যে পেভ আছে, ল্যান্ডস্কেপ আছে, এইগুলো ডাউন ফ্যাসাদ দিয়ে এটাকে জাস্টিফাই করা যায়, ডাউন ফ্যাসাদ দিয়ে। আপ ফ্যাসাদ ইজ বিল্ডিং রুফ, এটাই আপ ফ্যাসাদ হিসেবে কনসিডার হয়। সো ফাংশন অফ ফ্যাসাদ, যদি এটা আসি তাহলে আমরা খোঁজার চেষ্টা করি যে একটা ফ্যাসাদ আসলে কি কি ফাংশনালিটি নিয়ে থাকে। বস্তুত একটা ফ্যাসাদ তার যে আর্কিটেকচারের যে ইউজার, অর্থাৎ তার যে রুমের বাসিন্দা, তাকে সে হোস্টাইলিটি থেকে বাঁচায়। এটাই হচ্ছে আর্কিটেকচারের মৌলিক উদ্দেশ্য, বেসিক উদ্দেশ্য, যে শেল্টার অর প্রোটেক্ট ফ্রম হোস্টাইলিটি। এই হোস্টাইলিটি 2 রকম হতে পারে, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। তো ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়ালের মধ্যে হোস্টাইলিটি গুলোর ধরন হচ্ছে উইন্ড, যেমন ঝড় বা অনেক জোরে বাতাস, যেটা আমরা চাই না, এরকম বাতাস থেকে ও আমাদেরকে প্রোটেকশন দিতে পারে। রেইন থেকে প্রোটেকশন দেয় বা দিতে পারে। হট সান, সান 2-3 রকম হয়। তো হট সান, যেটা আমরা চাই না যে সানটা, সেটাকে সে প্রোটেকশন দিতে পারে। ডাস্ট থেকে প্রোটেকশন দেয়, ইনসেক্টস থেকে দেয়, এবং ওয়াইল্ড অ্যানিমালস থেকেও দেয়। একটা বিল্ডিং ফ্যাসাদ প্রোটেকশন করে। এগুলো সব ন্যাচারাল প্রোটেকশন আর ন্যাচারাল এলিমেন্ট আর ন্যাচারাল ফোর্স, যা থেকে একটা ফ্যাসাদ তার ইউজার, বিল্ডিং ইউজারকে প্রোটেকশন দিতে পারে। সেকেন্ডলি, আর্টিফিশিয়াল ফোর্স ইজ দেয়ার, সেটা হচ্ছে বার্গলার, ডাকাতি, চুরি, এই সমস্ত থেকেও আমাদের প্রোটেকশন দেয়। নয়েজ থেকে প্রোটেকশন দেয়, আউটে যদি কোনো নয়েজ ক্রিয়েট হয় সেটা থেকে আমরা ফ্যাসাদ থেকে প্রোটেকশন পেতে পারি আর কি। ফ্যাসাদের এটা একটা ফাংশন। আমাদের গন্ধ থেকেও দেয়, দুর্গন্ধ বা এরকম যে গন্ধটা আমরা চাই না, সেই গন্ধটা থেকেও আমাদের ফ্যাসাদটা প্রোটেকশন দেবে বলে কমিটেড। সেকেন্ডলি, ফ্যাসাদের আরো একটা কাজ হচ্ছে শুধু প্রোটেক্ট করা না, অ্যালাউ করা। সেই অ্যালাউয়েন্সের মধ্যে আছে হচ্ছে হসপিটালিটি অ্যালাউ করে সে। সো প্রোটেকশন করে হোস্টাইলিটি আর অ্যালাউ করে হসপিটালিটি। সেটার মধ্যে ন্যাচারাল হসপিটালিটিও একটা আছে, আর্টিফিশিয়াল হসপিটালিটিও আছে। যেমন ভিউ,
ভিউটা ন্যাচারাল হিসেবে আমি ধরছি যে এটা অ্যালাউ করে একটা ফ্যাসাদ একটা তার ইউজারকে রুম ইউজারকে সে বাইরে দেখতে দেওয়ার জন্য ফ্যাসাদ বাধ্য। দ্বিতীয়ত হচ্ছে লাইট, ন্যাচারাল লাইট বেসিক্যালি এটাও সে অ্যালাউ করবে তার রুমের মধ্যে, কমিটেড। ভেন্টিলেশন, ভেন্টিলেশনটা সে দিবে, তার যে অক্সিজেন দরকার হয় সেটা দিবে, তার যে হিউমিডিটির লেভেল যেটা থাকতে হয় সেটা দেবে, সে ব্রিজ দিবে যে ব্রিজটা কমফোর্টেবল, কেউ যদি ফ্যাসাদ ইউজার সেই ব্রিজটা এনজয় করতে চায় তাহলে সে সেটা দিবে, রুম ইউজার কে অ্যালাউ করবে তার ব্রিজটাকে। ফ্র্যাগ্রান্স, বাইরে যদি কোনো এরকম ন্যাচারাল অর যে কোনো ধরনের সুগন্ধ থাকে যেটা আপনার রুম ইউজারকে, যদি রুম ইউজার মনে করে যে সে এটা চায় তাহলে সেটা সে দিবে। আর একটা ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল বলে আমি ধরে নিয়েছি যে আর্টিফিশিয়াল হসপিটালিটি, সেটা হচ্ছে ইন্টারাকশনস। তা হচ্ছে সে এমন একটা সুযোগ দিবে যাতে করে বাইরের সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, হিউম্যান হোক বা নেচার হোক, যার সাথে হোক ও ইন্টারঅ্যাক্ট করতে পারে। এই ফ্যাসিলিটিটাও একটা ফ্যাসাদের মধ্যে থাকতে হবে। দিস আর দ্য বেসিক ফাংশনস অফ ফ্যাসাদ। আর ফ্যাসাদের পারপাস যদি আমরা এক্সপ্লেন করতে যাই তাহলে এই পয়েন্টস গুলো আর এই ইনগ্রেডিয়েন্টস গুলো পাওয়া যায়। সেকেন্ডলি, ফ্যাসাদ একটা আউটসাইড এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এখন সেই আউটসাইড ইউজার অফ ফ্যাসাদ অর বিল্ডিং, বস্তুত বিল্ডিং বলাই ভালো হবে, তো এটার পুরাটাই ফ্যাসাদ কন্ট্রোল করে এই জায়গাটা, যে আউটসাইড ইউজারের কাছ থেকে সে আসলে কমিটেড কিছু বিষয়। সেটা হচ্ছে আউটসাইডে একটা স্পেস ক্রিয়েট করে, একটা বিল্ডিং ফ্যাসাদ ক্রিয়েট করে যেটার কোয়ালিটিটা ফ্যাসাদটাই ডিটারমাইন করে। তারপরে নতুন ধরনের টোপোগ্রাফি ক্রিয়েট করে, যেমন ধরেন কোথাও একটা বিল্ডিং আছে, কোথাও একটা বিল্ডিং নাই, একটা ফাঁকা সাইট, সেটা একটা, ওখানে যখন বিল্ডিংটা হয় তখন তার টোপোগ্রাফিটা চেঞ্জ হয়। সো দিস আর দ্য একটা ক্রিয়েট করে টোপোগ্রাফি, একটা বিল্ডিং যখন ইম্পোজ হয় একটা সাইটের উপরে, এবং সেটার জন্য ভূমিকা রাখে ফ্যাসাদটাই। তারপরে একটা আরবান স্পেস ক্রিয়েট করতে পারে, বিল্ডিংটা যদি আরবান কনটেক্সটের মধ্যে হয় তাহলেও একটা আরবান স্পেস ক্রিয়েট করে, এবং আরবান কনটেক্সটের মধ্যে আরবান ফ্যাব্রিক্সও ফ্যাসাদটা ডিটারমাইন করে। এটা এগুলো পজিটিভলি ক্রিয়েট করে আর ফাংশন করে, হ্যাঁ, এবং ও কিছুটা হরাইজনকে ইন্টারাপ্ট করে। আমি এই সেন্সে এটা বলেছি যে হরাইজনকে কিভাবে ইন্টারাপ্ট করে, দ্যাট মিনস একজন রাস্তা দিয়ে চলা রাস্তা ব্যবহারকারী সে বিল্ডিং এর কারণে তার ভিউ থেকে বঞ্চিত হয়, ন্যাচারাল ভিউ অথবা লাইট অথবা সানলাইট অথবা ডিরেক্ট সান, যে কোনো কিছু থেকে ও বঞ্চিত হয়। কার কারণে? ফ্যাসাদের কারণে আর বিল্ডিংস এর কারণে। বেসিক্যালি ফ্যাসাদ কন্ট্রিবিউট করে। বিল্ডিং ফ্যাসাদ এয়ার ফ্লো কে ইন্টারাক্ট করে। বিল্ডিং ফ্যাসাদ গ্লেয়ার ক্রিয়েট করে, বাইরে গ্লেয়ার অর সাম কাইন্ড অফ রিফ্লেকশন ক্রিয়েট করে। এখন যদি সেটা রিফ্লেক্টিং গ্লাস হয় তাহলে সেই কেসে হবে গ্লেয়ার, আর যদি সেটা রিফ্লেক্টিং না হয়ে অন্য কোনো নন রিফ্লেক্টিং ম্যাটেরিয়াল হয় তাহলে এক ধরনের রিফ্লেকশন দেয় বাইরে, যেটা লাইট চেঞ্জ করে দেয় বাইরের ল্যান্ডস্কেপ হোক বা যে কোনো বাইরের স্পেসের উপরে। ওই ফ্যাসাদটার কালার বা ওই ফ্যাসাদটার কোয়ালিটি বাইরের উপরে ভিজুয়াল লাইটের উপরে একটা ইম্প্যাক্ট তৈরি করে। এবং নন ভিজুয়াল লাইট অর যেটাকে এনার্জি বলি আমরা, হিট এনার্জি অর যে কোনো এনার্জি, সেই এনার্জিটাকে বিল্ডিং ফ্যাসাদটা ট্র্যাপ করে রাখে। সো এই যে ট্র্যাপিংটা করে ফলে ও লোকাল ক্লাইমেটের উপরে ইম্প্যাক্ট ফেলে বিল্ডিং ফ্যাসাদ। সো দিস আর দ্য ফাংশনস যেটা অর ফ্যাক্টরস অর ইনফ্লুয়েন্স যেটা আউটার স্পেস, যেটা একটা বিল্ডিং ফ্যাসাদ আর বিল্ডিং ক্রিয়েট করে, সেই ক্রিয়েশনের উপরে ও এই সব নেগেটিভ এন্ড পজিটিভ ইম্প্যাক্ট গুলো ফেলে। থার্ডলি, সো ফাংশন অফ বিল্ডিং ফ্যাসাদ, এটা এক ধরনের কনক্লুশন যদি আমরা বলতে চাই যে এটা অ্যাক্ট করে একটা ডুয়ালিটির মধ্যে, যে ওটার কিছুটা ভালো থাকে আবার কিছুটা মন্দ থাকে। তো এই কিছুটা ভালো এবং কিছুটা মন্দ,
এই দুইটাকেই একটা বিল্ডিং ফ্যাসাদ নেগোশিয়েট করে, আর এই দুইটাকেই বিল্ডিং ফ্যাসাদ কনসিডার করে তার অ্যাকশনের জন্য। এবং কখনো যদি এর কোনো একটা ফ্যাক্টরস যদি অমিট হয়, তাহলে তার ইউজার এটার জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পসিবিলিটি হয়, আনডাউটেডলি সে ক্ষতিগ্রস্ত হয়, তার কোয়ালিটি নষ্ট হয়। এটা আমরা বলতে পারি যে তাহলে যে বিল্ডিং ফ্যাসাদ ডুয়ালিটির মধ্যে কাজ করে, যে ওর দুইটা বিষয়। এবং আমার কনক্লুশন হচ্ছে where there is duality, science emerge there, and also great art also. মানে যেখানে ডুয়ালিটি থাকে সেখানে বিজ্ঞান আর বিশেষ সাধারণ জ্ঞানের বাইরের জ্ঞানটা দিয়ে আমরা বিজ্ঞান বলি। সরি, কেউ কিছু বলেছেন কি? সেই বিজ্ঞানটা দিয়ে সেটা সলিউশনের মধ্যে আসতে হয়, যেটা আসলে কমন সেন্স অর জেনারেল নলেজের বাইরে। আর ব্র্যাকেটে এই সমস্ত ডুয়ালিটির মধ্যে আর্টও জেনারেট করে, এই আর কি। থার্ডলি, এটা যদি হয় ফ্যাসাদের ফাংশন আর ফ্যাসাদের যে অ্যাক্টিভিটি গুলো, এটার পিছনে হচ্ছে এই অ্যাক্টিভিটি গুলোকে মার্জ করার জন্য, আর যে বিল্ডিং ফ্যাসাদটা যে সায়েন্সটাকে কন্টেইন করতে চায়, সেই সায়েন্স গুলো তিনটা ভাগে আমি এটাকে এখানে ভাগ করেছি। এক হচ্ছে যে এটার একটা পার্ট আছে বিল্ডিং ফিজিক্স নামে, হেডলাইন পার্ট হিসেবে আপনি ধরতে পারেন। এটার মধ্যে থাউজেন্ডস অফ ডিটেইল আছে, তো আমি সেগুলোতে একটু পরে সামান্য যাব। সেকেন্ড পার্ট হচ্ছে ডিটেইলিং এন্ড ডাইমেনশনিং, এটা আলাদা আর একটা চ্যাপ্টার বলতে পারেন যে এই ফ্যাসাদ সায়েন্সের। আর থার্ড আর একটা পার্ট হচ্ছে রিটরিক। রিটরিক ইউজুয়ালি ওয়ান ডিকেড এগো এটাকে নেগেটিভ শব্দ হিসেবেই দেখা হতো। রিটরিক হচ্ছে এক ধরনের চাপাবাজি, আমরা ইউনিভার্সিটি শব্দ আর কি। হ্যাঁ, বস্তুত ইন সোসাইটি এটাকে ইউজ করা হয় যে সাম পিপল আর রিটরিক অর রিটরিং, দ্যাট মিনস হচ্ছে ও একটু এক্সাজারেট করছে অথবা একটু মিথ্যা বলছে, এরকম বিষয়। কিন্তু রিটরিক ইজ প্রেজেন্টলি কাইন্ড অফ সায়েন্স যেটা প্র্যাকটিস হয় আর যেটা পড়ানো হয় বিভিন্ন একাডেমিতে ভেরি রিসেন্টলি, এটা বেশি দিন পুরনো না। এটা বস্তুত আর্টিস্টিক সায়েন্স, এটার মধ্যে সামাজিক বিজ্ঞান বা এরকম টাইপের সায়েন্সের মধ্যে পড়ে। এটার চ্যাপ্টারগুলোর মধ্যে সবার প্রথমেই মানে একটা মানুষ কিভাবে প্রেজেন্ট করবে নিজেকে, নিজের বক্তব্যকে বা নিজের যে জিনিসটাকে, কোনো একটা কিছুকে যদি প্রেজেন্ট করতে চায়, তো সেটার সায়েন্সটাকে এটার মধ্যে ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, তার মধ্যে কথা বলার ধরনটাও এটার মধ্যে থাকে, বা প্রেজেন্ট এটার মধ্যে পার্ট অফ রিটরিক আছে। আমি ওটার মধ্যে আরো 2-4টা সমাজ বিজ্ঞান রিলেটেড বিজ্ঞানকে অ্যাড করে দিয়েছি এই রিটরিকটার মধ্যে, পরবর্তীতে যেটা ডিটেলটা আমি দেখাবো। প্রথমে আমি আসি হচ্ছে বিল্ডিং ফিজিক্সের একটু ডিটেলে যাই, এটা চ্যাপ্টারের নেম ডিটেল মার্কা ডিটেল হবে। হ্যাঁ, তো বিল্ডিং ফিজিক্স বেসিক্যালি যে সমস্ত বিষয়গুলো নিয়ে ডিল করে, তার মধ্যে আমি 1 নম্বরে ফেলেছি ভিউ, কিন্তু ভিউ ইজ নট ইয়েট ডিটারমাইন্ড হাইলি in this building physics chapter. View, to be honest, most prominent character of a interior space, most prominent character, এবং পৃথিবীর সব কয়টা জানলার ভিউ ইউনিক। পৃথিবীর সব কয়টা জানালার ভিউ ইউনিক, একটার সাথে আরেকটা কোনো মিল নেই। যেমন পৃথিবীর 700 কোটি মানুষের একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই, 700 কোটি উইন্ডোরও বা 70,000 কোটি উইন্ডোরও কোনো মিল নেই, প্রত্যেকটা ভিউ আলাদা। সেকেন্ডলি, বিল্ডিং ফিজিক্স ডিল করে হচ্ছে আপনার ডে লাইটিং নিয়ে। এটা অনেক আগে থেকেই আছে বিল্ডিং ফিজিক্সের মধ্যে, যে একটা স্পেস আমরা যেটা ডিজাইন করি, যেটা আর্কিটেকচারালি আমরা স্পেস প্ল্যানিং করি, যখন আর্কিটেকচারালি ও ডিজাইন আর্কিটেক্ট যখন স্পেস প্ল্যানিং করে, যেটাকে স্পেস প্ল্যানিং এর একটু ইলাবোরেশন দরকার, সবাই হয়তো নাও বুঝতে পারে। মানে আমরা প্ল্যান করি যখন, যে এই রুমটা এখানে হবে, এই রুমটা ওখানে হবে, বা বিল্ডিং এর সাইটের মধ্যে আমরা সাইট প্ল্যান করি যখন, যে প্ল্যান রিলেটেড বিষয় অল আর স্পেস প্ল্যানিং। তো এই স্পেস প্ল্যানিং এর মধ্যে আপনি যখন কাজ করছেন, তখন
ডে লাইটিংটার সিচুয়েশনটা আমরা অ্যাজিউম করি অ্যাজ অ্যান আর্কিটেক্ট, আমরা এভাবেই শিখেছি আমাদের বিআর কে, যে উই ক্যান অ্যাজিউম নিয়ারলি ক্লোজ, মেবি 90% or 70 or 80% ক্লোজ, কারো কারো কেসে not more than 80% in all case. Okay, my perception is that. কিন্তু 50 থেকে 70 ভাগ 80 ভাগ একজন আর্কিটেক্টের পারা উচিত অ্যাজিউম করা যে ডে লাইট সিচুয়েশনটা এমন হবে এই রকম জানলা দিলে, তো আমরা ওটা পারি আর কি দিতে। কিন্তু বিল্ডিং ফিজিক্স যেটা ফ্যাসাদের সাথে ইনক্লুডেড, they are 99.99% accurate in situation. They use the tools, এখনকার দিনের যে সমস্ত সিমুলেটেড টুলস আছে, সিমুলেটিং টুলস, সেগুলো তারা ইউজ করে এবং সো মাচ প্রিসাইজ, মোর দ্যান 99%। ওকে, সেকেন্ডলি ইনসুলেশন নিয়ে এই বিল্ডিং ফিজিক্সটা ডিল করে। ইনসুলেশনটা আমি একটা শব্দের জন্য বানিয়েছি, বেসিক্যালি এটা হচ্ছে হিট নিয়ে ডিল করে। হিট মিনস কারো দেশের জন্য হিটটা গেইন করতে হতে পারে রুমের জন্য, কারো দেশের জন্য হিটটা ছাড়তে হতে পারে কোনো ক্লাইমেটের জন্য। সো এই যে হিট ছাড়া বা গেইন করা, এই বিষয়টা আপনার ফ্যাসাদ আর আপনার উইন্ডো বা যে কোনো ফ্যাসাদ, এটা ফ্যাসাদই বলতে হবে, উইন্ডো ইজ এ পার্ট অফ ফ্যাসাদ। যেটা নন ওপাক পার্ট সেটাও ফ্যাসাদের অংশ, যেটা ওপাক পার্ট সেটাও ফ্যাসাদের অংশ, দুটাই। সো ইনসুলেশন যেটা থার্মাল বিষয়গুলো নিয়ে ডিল করে, এটা আসলে এই দুইটা নিয়েই ডিল করে, এটার গেইন নিয়েও ডিল করে, লস নিয়েও ডিল করে। হ্যাঁ, সো এটারও একইভাবে এটার টুলস, এটা টু মাচ কম্পিউটারাইজ থিংস, যেটাকে যদি সিমুলেট করতে চান তাহলে স্পেশাল সফটওয়্যার আর স্পেশাল টুলস আছে। এখন প্রায় সবকিছুরই সফটওয়্যার আছে অটোডেস্কের, কিন্তু আমি যখন পড়ি ইভেন তখনও অটোডেস্কের এগুলো কিছুই ছিল না। আপনার যারা আমাদের প্রফেসরদের অনেকগুলো এই সিমুলেট করার জন্য ডে লাইট সিমুলেশন, হিট সিমুলেশন, এগুলো ওনাদের বানানো সফটওয়্যার ছিল কি, ওটার মধ্যে দিলে মোটামুটি ক্রাইটেরিয়া গুলো একটা রেজাল্ট আসতো যেটা মোটামুটি প্রিসাইজ টু 99% অর ক্লোজ। ভেন্টিলেশন, এটাও সিমুলেট করা যায়। বেসিক্যালি আপনার বিল্ডিং ফিজিক্স, ভেন্টিলেশন কতটুকু হবে, কতটুকু দরকারি, কতটুকু এসি লাগতে পারে, কতটুকু ন্যাচারালি সাপোর্ট দিবে, কতটুকু আর্টিফিশিয়ালি দিতে হবে, এই কোশ্চেনগুলোর উত্তর খোঁজে এই জায়গাগুলোতে। হ্যাঁ, আপনার যে ডিজাইন আর্কিটেক্ট যে এটা একটা ফ্যাসাদ প্রপোজ করলো, অথবা যে কেউ প্রপোজ করলো, যেটা একজন বিল্ডিং ফিজিসিস্টের কাছে আসে, তখন তাকে এই নয়েজের যদি সিমুলেট করতে হয় বা নয়েজ ক্যালকুলেশন করতে হয়, যে আমার ফ্যাসাদটা আমি করলাম, এটা নয়েজ সিচুয়েশনটা কি হবে, তখন এটাও ক্যালকুলেট করা সম্ভব সিমুলেট করে, যে যে এটা আপনার বাইরের নয়েজ থেকে আপনার ফ্যাসাদের কতটুকু অ্যাবিলিটি আছে নয়েজটাকে কাট অফ করার। এটা থার্ডলি, ফাইনালি, যেটা ভেরি ইম্পর্টেন্ট একটা থিং, টোটাল বিল্ডিং ফিজিক্সেরও পার্ট, ইভেন আর্কিটেকচারের একটা বিশাল পার্ট, এই শেষের অংশটা, সেটা হচ্ছে এনার্জি। এনার্জি বিষয়ে আমি জাস্ট 3টা লাইন বলবো। প্রথমত 1970 থেকে যখন এনভায়রনমেন্টাল প্রোটেকশন নিয়ে অ্যাক্টিভিস্টরা মুভ করা শুরু করে, তখন থেকেই এনার্জির বিষয়টা পৃথিবীর বিভিন্ন প্রফেশনালসদের কাছে সামনে আসতে থাকে। কারণ এনভায়রনমেন্টের সাথে এনার্জির সম্পর্ক হচ্ছে, যদি বেশি এনার্জি ইউজ করেন ফসিল ফুয়েল থেকে, তাহলে সেটা ইনভার্সলি রিলেটেড। আর যদি আপনি রিনিউয়েবল এনার্জি ইউজ করেন, তাহলে সেটা রিলেশন নাই ক্লাইমেটের সাথে ডিরেক্টলি, বা খুব সামান্য ইনভার্সলি রিলেটেড আছে। সো আমি এটা বলতে পারি যে এনার্জির সাথে ক্লাইমেট অর এনভায়রনমেন্টাল প্রোটেকশনের সাথে ইনভার্সলি সম্পর্ক। এবং একটা ডাটা হচ্ছে যে সারা পৃথিবীতে যতটুকু এনার্জি কনজিউম হয়, সেটা যদি 100 হয়, তার 70 ভাগ 70% এনার্জি কনজিউম করে, প্লিজ মা, 70% এনার্জি কনজিউম করে শুধুমাত্র রেসিডেন্সিয়াল অ্যান্ড অফিসিয়াল বিল্ডিং, দুই টাইপের বিল্ডিং, রেসিডেন্সিয়াল অ্যান্ড অফিসিয়াল। এখানে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বাদ
ট্রান্সপোর্ট, গ্লোবাল ফুল ট্রান্সপোর্ট বাদ এবং আরো যে সমস্ত জায়গায় ইভেন এগ্রিকালচার, ফুড, এই সমস্ত বিষয়ে যে সমস্ত এনার্জি লাগে, এই সব কিছু বাদ, এগুলো বাদ দিয়ে শুধুমাত্র বিল্ডিং সেক্টর যে অংশটা রেসিডেন্স এবং অফিস ডিল করে সেটাতে 70% এনার্জি কনজিউম করে। সো টোটাল গ্লোবাল এনি ইস্যুজ এর সাথে, গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুজ এর সাথে আর্কিটেক্টসদের ভয়ানক কনসার্ন, এক্সট্রিমলি হাই কনসার্ন আছে আর্কিটেক্টদের। এই পর্যন্তই ছিল বিল্ডিং ফিজিক্স রিলেটেড। এটার এক একটা চ্যাপ্টারের কথা বললাম। ফ্যাসাদ ডিজাইনিং এর মধ্যে যারা এই বিষয়ক এক্সপার্ট হয় তারা এর প্রত্যেকটা জিনিসে অনেক ডিটেল লেভেলে যায় আর কি, এটা আনটিল শেষ পর্যন্ত যায়, কারণ দে আর দ্য পারসন যারা এটার ফাইনাল ডিসিশনটা দিবে অর আলটিমেট অ্যান্সারটা দিবে। ফাইনাল ডিসিশন না হলেও আলটিমেট অ্যান্সারটা দিবে। এরপরে আমি আসি হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা ফ্যাসাদ, টোটাল ফ্যাসাদ, বিল্ডিং ফ্যাসাদটার অংশ আর ফ্যাসাদ নলেজের অংশ, সেটা হচ্ছে ডিটেইলিং এন্ড ডাইমেনশনিং। ডিটেইলিং এন্ড ডাইমেনশনিং বেসিক্যালি ডিলস উইথ ইঞ্জিনিয়ারিং অফ ফ্যাসাদ। এটার মধ্যে কাইন্ড অফ আর্কিটেকচারও ঢুকানো আছে। এই ডিটেইলিং মানে হচ্ছে, আমি একটু ইলাবোরেট করতে চাই এই বিষয়টা, যেহেতু আমরা আর্কিটেক্ট সবাই আমরা এটা আরো ভালো রিলেট করতে পারবো। যেমন একটা আমরা যখন একটা বিল্ডিং ডিজাইনই করি প্ল্যান লেভেলে, বা তারপরে আমরা যখন বি আর্ক লেভেলের এলিভেশন ট্রিটমেন্ট করি অর অন্যান্য কনসিডারেশন নিয়ে, যে এটার উইন্ডো দিব না, গ্লাস দিব না, অন্যান্য ম্যাটেরিয়াল দিব, ব্রিক্স, যে আমরা বাংলাদেশে ব্রিক্স খুবই ইউজ করি, বা অন্য যে কোনো ম্যাটেরিয়াল আমরা দিব, পেইন্ট দিব কি দিব না, এই সমস্ত বিষয়গুলো যখন ডিসাইড করি তখন এটার ডিটেইলিং গুলো আমরা করি এক ধরনের। কিন্তু এটা যখন টেকনিক্যালি সাউন্ড একটা বিল্ডিং হতে হয়, অথবা গ্যারান্টেড একটা বিল্ডিং হতে হয়, অথবা কোনো একটা স্ট্যান্ডার্ডাইজড বিল্ডিং হতে হয়, যেমন ধরেন গ্রিন বিল্ডিং রেটিং আর বিভিন্ন আইএসও রেটিং, এরকম রেটিং এর বিল্ডিং যদি হতে হয়, তখন সেটার ডকুমেন্টেশনটা ডিমান্ড করে, ডকুমেন্টেশন। সো এই ডকুমেন্টিং এর জন্য এই ডিটেইলিংটা দরকার হয়। ক্যান ইউ হিয়ার মি এভরিবডি? Yes. ওকে। সো এই ডিটেইলিং গুলো দরকার হয়, এবং এই ডিটেইলিং গুলো বস্তুত আপনি যখন একটা প্রপার ডকুমেন্টেশন রেডি করেন, লাইক আমাদের ওয়ার্কিং ড্রয়িং, এটার মধ্যে ওয়ার্কিং ড্রয়িং এর আর একটা পরবর্তী ধাপ আছে, কাইন্ড অফ শপ ড্রয়িং বলে আর কি। হ্যাঁ, শপ ড্রয়িং গুলো দেয় কন্ট্রাক্টর সাইড থেকে, যে যারা এটা প্রোফাইল অর যারা এটা সাপ্লাই দিবে, ওদের যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের হিসেবে আপনার ডিজাইনের মধ্যে, আর্কিটেকচারাল ডিজাইনের মধ্যে যে ইন্টারঅ্যাকশনস অর যে অ্যাডজাস্টমেন্ট গুলো লাগে, ওই অ্যাডজাস্টমেন্টটা ওরা করে একটা ড্রয়িং সাবমিট করে, দ্যাট ইজ কল্ড শপ ড্রয়িং অর কাইন্ড অফ, যেটা আমি বুঝি, এটা ভুলও হতে পারে, আই এম নট 100% শিওর। তো এই জিনিসগুলোকে এই ফ্যাসাদ ডিজাইনিং এর অংশে এটাকে ডিটেইলিং বলে আর কি। হ্যাঁ, যেমন ধরেন আপনি একটা ক্ল্যাডিং করবেন, ক্ল্যাডিং করতে চান, সে অ্যাজ অ্যালুকো বন্ড, অর এটার জেনেরিক নেম হচ্ছে এসিপি, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। তো এই এসিপিটাকে যখন আপনি ধরেন একটা সারফেসের মধ্যে লাগাবেন, কথা বলছি, বা আপনি একটা মার্বেল পেস্ট করবেন বিল্ডিং এর সাথে, তো ওইটার কিছু প্রসেস আছে। আমরা আমাদের দেশে নরমালি সিমেন্ট দিয়ে লাগায় ফেলি, কিন্তু এটা সমস্ত দেশে জাস্টিফাই না। যারা বস্তুত ডেভেলপ কান্ট্রির দেশ, বা ইভেন মিড ডেভেলপ কান্ট্রিতেও এটা জাস্টিফাইড না। ওদের দেশে বিল্ডিং গাইড যে রুলটা আছে, বিল্ডিং রুল, সেটার মধ্যে এটা জাস্টিফাই করে না। ওদের মেকানিক্যাল জয়েনিং লাগে, আই মিন কোনো একটা মেটাল এলিমেন্টের জয়েনিং ছাড়া দে উইল নট অ্যালাউ দ্য ক্ল্যাডিং। জার্মানিতে এই আইনটা সিভিয়ারলি মেনটেন করা হয় আনটিল 10 মিটার্স হাইট অফ বিল্ডিং। তার থেকে 10.1 মিটার গেলেও মেকানিক্যাল জয়েনিং ফ্যাসাদ হতে হবে, আর কিছুই এলাও না। তো এই জায়গাটায় যখন আপনি এরকম একটা স্ট্যান্ডার্ডাইজ ডিজাইন করতে যাবেন, তখন ওইটাকে একটা চ্যানেল দিয়ে, আমি একটা কনস্ট্রাকশন ডিটেইলের কথা বলছি, চ্যানেল দিয়ে, ওই চ্যানেলটার সাথে ক্ল্যাম্প থাকে ওই এর পিছনে, টাইলস আর মার্বেলের পিছনে, সেটার থেকে হ্যাং করে ওটাকে লাগাতে হয়।
সো এই জিনিসটা অ্যাজ অ্যান আর্কিটেক্ট আর একটা কনসাল্টিং ফার্ম হিসেবে আপনাকে গাইডলাইন দিয়ে দিতে হবে যে এটা কতটা পর পর এরকম কি ম্যাটেরিয়ালের হ্যাঙ্গিং হবে, সো দ্যাট ওই জিনিসটা এত বছর টিকে থাকবে, বা এই এই এরকম একটা হোস্টাইল কন্ডিশন বা এনি সিচুয়েশনে ও একটা গ্যারান্টেড সিচুয়েশনে টিকে থাকবে। সেই বিষয়টা আর্কিটেকচারাল ফার্ম থেকে জাস্টিফাইড হতে হয়, গাইডেড হতে হয়, অর সাজেস্টেড হতে হয়। যেটা হয়তো কন্ট্রাক্টর আপনাকে, আপনার যে সাজেশনটা থাকে সেই সাজেশন অনুসারে কন্ট্রাক্টর হয়তো আপনাকে একটা প্রপোজাল দিবে যে আপনি যেটা চেয়েছেন আমার কাছে হুবহু এটা নাই, আমার এটা আছে, এটা দিয়ে আমি এইভাবে এইভাবে করলে আপনার ওটা জাস্টিফাই হয়, ইজ ইট অল রাইট? তখন একজন কনসালটেন্ট বলবে অল রাইট অর নট, দিস ইজ দ্য প্রসেস। এবং এই কারণেই আপনার এই ডিটেইলিং গুলো আসে, এটা কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং অলসো। বেসিক্যালি ডাইমেনশনিংটা আসে, এটা ফুললি ইঞ্জিনিয়ারিং। ডিটেইলিং এর মধ্যে আর্কিটেকচারাল ইনপুট আছে। আমরা যে পেশার লোক বা আমাদের যে ব্যাকগ্রাউন্ড অফ এডুকেশন, সেটার সাথে আমরা ডিটেইলিং করতে পারি, কিন্তু ডাইমেনশনিং এর কেসে আমাদেরকে কনসালটেন্ট, আদার ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টের হেল্প নিতে হয়, যেমন মেকানিক্যাল অর স্ট্রাকচারাল অর ইলেকট্রিক্যাল, ইন ইলেকট্রিক্যাল পারপাস কোনোটা যদি আপনি ওরকম লাগান, এই কেসে এটা মেকানিক্যাল অর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের হেল্প নিতে হবে এই সমস্ত জয়েনিংটা জাস্টিফাইড অর নট, এই বিষয়টা, ওই স্ক্রুটা অর ওই হ্যাঙ্গিং ক্ল্যাম্পটা জাস্টিফাইড অর নট, সেই হিসেবে আপনার ওনার হেল্প নিতে হবে। এটাকে বলি আমরা ডাইমেনশনিং। সো সে সেটাকে তার থিকনেস কতটুকু হবে, উইথ কতটুকু হবে, ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন কি হবে, এটা সে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেটা ম্যাটেরিয়াল সম্বন্ধে তার আর্কিটেক্টদের চেয়ে আরো বেশি ভালো ম্যাটেরিয়াল ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাটেরিয়াল সেন্স আছে, সে এটা দিবে। আর্কিটেক্ট দিবে হচ্ছে যে এটা এইভাবে হ্যাং করবে, যে এটা এইভাবে হ্যাং করবে নাকি এইভাবে যে এরকম করে ছেড়ায় যাবে, নাকি আপনার অন্য কোনো ভাবে হ্যাং করবে, বা দুই দিক দিয়ে ক্লিপ এসে আটকায় যাবে, এই বিষয়গুলো হয়তো আর্কিটেক্ট গাইড করবে। কিন্তু এটার ওই ক্লিপটার কি ডিটেইল হবে সেটা আদার প্রফেশনালদের বিষয়। আচ্ছা, সো এটা আমি ডিটেইলিং এন্ড ডাইমেনশনিং বলতে কি বোঝায় সেটাকে একটু এক্সপ্লেইন করে দিলাম। হ্যাঁ, বেসিক্যালি এই চ্যাপ্টারটা যেটা ডিটেইলিং এন্ড ডাইমেনশন, এটা হিউজলি আপনার ম্যাটেরিয়াল, এটা আর্কিটেকচারাল সেন্সের ম্যাটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং সেন্সের ম্যাটেরিয়াল, বোথ, মানে বোথ এই ম্যাটেরিয়ালটা এটা কভার করে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এটা কভার করে এই অংশটা ফুললি, এই ডিটেইলিং এন্ড ডাইমেনশনিং এর মধ্যে, যে স্ট্রাকচার বিষয়ক যে ক্যালকুলেশন বলেন বা অন্য যে কোনো ভাবে হোক ওটার যে জাস্টিফিকেশন বলেন, সেই অংশটা এখানে থাকতে হয়। যেমন ধরেন একটা প্যারালালি উদাহরণ দিয়ে, যে একটা গ্লাস স্ট্রাকচার বা একটা সিম্পল হিসেবে বললে যে আমরা একটা উইন্ডো দিব আর একটা কার্টেন ওয়ালিং দিচ্ছি, যেটা আমাদের দেশে প্রচুর হচ্ছে, সেই জিনিসটা দিচ্ছি। আমরা যে স্প্যানটা দিব অ্যালুমিনিয়াম প্রোফাইলের পরে একটা গ্লাসই লাগাচ্ছি, মেবি 5 ফিট বাই 10 ফিট সাইজের একটা গ্লাস লাগাচ্ছি। যদিও গ্লাসের সাইজ এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 45 ফিট বাই 35 ফিট সাইজের একটা গ্লাস পাওয়া যায় আর কি, able to produce this size। তো এই ধরেন একটা এরকম 5 ফিট বাই 10 ফিট সাইজের একটা গ্লাস দিব। এখন যে গ্লাসটা আমি দেব এতটা, তাহলে আমার কত মোটা গ্লাস দিতে হবে? আমার 230 কিলোমিটার ঢাকার স্পেসিফিকেশন অফ উইন্ড লোড, এটা কভার করার জন্য এটা একটা ক্যালকুলেশনের বিষয়। এখন সিঙ্গেল ফ্রেম যদি ইউজ করেন টেম্পারড গ্লাস, সেটা একরকম হবে। সেটাকে যদি স্যান্ডউইচ গ্লাস ইউজ করেন, যে লেমিনেটেড গ্লাস বলি আমরা এটাকে, লেমিনেটেডই তো, হ্যাঁ, যে দুই পাশে দুইটা গ্লাস, মাঝখানে একটা সিলিকনের পেস্ট আর কি, যেটা বস্তুত স্ট্রাকচার ওই দুটাকে ধরে রাখার জন্য কাজ করে। থার্ডলি হচ্ছে যে যদি আরো ট্রিপল গ্লেজিং, যে 3টা পেস্ট, সেটা দিয়ে করতে চান, যদি এটাকে স্ট্রাকচারাল গ্লাস হিসেবে ইউজ করেন, যেটা ফ্যাসাদের হসপিটালে কি করছো? somebody's speaker on. Okay, তো সেটা যদি ওই স্ট্রাকচারাল গ্লাস হয়, যেটা ইউজুয়ালি যে সমস্ত জায়গা দিয়ে মানুষ হাঁটে বা রুফে, এই হরাইজন্টাল প্লেন গুলোতে স্ট্রাকচারাল গ্লাস ইউজ করার বিধান আছে ইউরোপে। তো শেষ জায়গায় ট্রিপল গ্লেজিং মাস্ট, 3 লেয়ার অফ গ্লেজিং। হ্যাঁ, ওইটার ক্যালকুলেশন আছে, গাইডলাইন আছে, অঙ্ক আছে, যে
কতটুকু ধরবেন, কতটুকু থিকনেস, ওটা ম্যাথমেটিক্স ওটার ক্রাইটেরিয়া আছে, ফুল যেভাবে আর কলাম আর অন্যান্য 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 স্ট্রাকচারাল এলিমেন্ট, সেরকম গ্লাসেরও স্ট্রাকচারাল এলিমেন্টের ক্যালকুলেশন আছে। আবার সেই সাথে যে প্রোফাইলগুলো আমরা ইউজ করছি সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, স্টিল হতে পারে, সেই প্রোফাইলগুলো ওই গ্লাসের লোডটা নেওয়ার জন্য উপযুক্ত কিনা, বা কত মোটা লাগবে, কত দূর পর পর কোন সাইজেরটা দিব, এই বিষয়ের উত্তর খোঁজার জন্য এই স্ট্রাকচারটা দরকার হয়, স্ট্রাকচারাল সেন্সটা দরকার হয়। যারা ফ্যাসাদ ডিজাইনার তাদের এই সেন্সটা একটা আর্কিটেক্টদের মতো করে থাকে ইন জেনারেল। কিন্তু যারা ফ্যাসাদ ইঞ্জিনিয়ার, দ্যাট মিন্স তাদের ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং এ, তারা এই লাইনের এই ডিটেলটার জন্য মোস্ট অ্যাকিউরেট। কিন্তু যারা ফ্যাসাদ ডিজাইনার তাদের জন্য এটা তারা মোর অন আর্কিটেকচারাল, লাইক আস। আমাদের যেমন বিআরকে করলে আমরা অনেক সম্বন্ধে কিছুটা জ্ঞান রাখি, আর অনেকেই বলে যে জ্যাক অফ অল ট্রেড এন্ড মাস্টার অফ নান, সেটা কমনলি প্রচলিত, কিন্তু আমি ওর সাথে এটা অ্যাড করতে চাই, আর্কিটেক্টস আর দ্য মাস্টার অফ স্পেস প্ল্যানিং। স্পেস প্ল্যানিং এ উই আর দ্য মাস্টার এন্ড নোবডি ইজ দেয়ার। ওকে, তো আমরা একটাতে মাস্টার। সো ওই ফ্যাসাদ ডিজাইনে ওরকম আমাদেরকে অনেক কিছুর উপরে এক ধরনের সেন্স দেয়া হয়, সো দ্যাট আমরা উই ক্যান ডিজাইন ইট। আর যারা যে এখানে তিনটা প্রফেশনালরা এই লাইনে অ্যাড করতে পারে, বেসিক্যালি আমি যে কয়টা সাবজেক্ট সম্বন্ধে জানি, যে কয়টা ইউনিভার্সিটি সম্বন্ধে, সবগুলোতেই একই, আর্কিটেক্টস, civil engineers and mechanical engineers. These three type of engineer or professionals can join for this subject. আচ্ছা, দেন এইগুলো হচ্ছে এর স্কোপ, আর যা দিয়ে এরা ডিল করে বা ব্যবচ্ছেদ করলে যা বের হয়। বস্তুত নামের আমি একটা জিনিস বুঝিয়েছি, যেটা ডিটেইলিং এন্ড ডাইমেনশনিং এর কেসে আপনার কাজে লাগে, বা আপনি যদি একজন ফ্যাসাদ প্রফেশনাল হতে যান বা আর্কিটেক্ট কিন্তু ফ্যাসাদে আপনি এক্সপার্ট, আর আপনি আপনার নিজের ফ্যাসাদকে নিজেই কনফিডেন্ট যে আপনি এটাকে শেষ পর্যন্ত নিতে পারবেন, তাহলে আপনাকে আরো একটা বিষয়ের উপরে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে ট্রেন্ডটা কি। আই মিন অ্যাভেইলেবিলিটি অফ অল দ্য আর্কিটেকচারাল এলিমেন্টস ফ্যাসাদ রিলেটেড। বস্তুত আউট অফ ফ্যাসাদ আর্কিটেকচারের এলিমেন্ট খুবই কম, এই এক হাতে বা দুই হাতে গোনা যাবে এরকম। কিন্তু ফ্যাসাদের লক্ষ লক্ষ এলিমেন্ট আছে, যেটা রিয়েলি লক্ষ আক্ষরিক অর্থে এরকম এলিমেন্ট আছে ওটার মধ্যে, ম্যাটেরিয়াল। তো ওই বিষয়গুলো সম্বন্ধে একটা সেন্স থাকতে হয়, মানে অলওয়েজ বি আপডেট ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান এক্সপার্ট অফ ফ্যাসাদ। ওকে, সেটা আপনি আর্কিটেক্ট হয়েও পারেন, এটা যে পড়ালেখা করে একটা ডিগ্রি নিয়ে আসতে হবে এটার কোনো নেসেসিটি নাই, ঠিক আছে? এই বিষয়গুলো জানলেই হবে, এটা তো কাজের বিষয়। তো কাজের বিষয় ডিগ্রির জন্য বসে থাকে না, কখনোই বসে থাকে না, কাজ পারলেই হয়। আচ্ছা, থার্ডলি হচ্ছে এই জিনিসটা, যেটা আপনার এই ম্যাটেরিয়াল অর এই স্ট্রাকচার অর এই সমস্ত জায়গায় কাটিং এজ টেকনোলজি অ্যাপ্লিকেবল। আই মিন ফ্যাসাদ ডিল উইথ বিল্ডিং টেকনোলজিস হুইচ আর ইন দ্য বাউন্ডারি। আজকে তৈরি হচ্ছে এরকম বিষয়বস্তুগুলো বিল্ডিং এর মধ্যে ইনপুট করার জন্য ফ্যাসাদে আছে, কিন্তু কংক্রিট আজকে তৈরি হলে সেটা আমার কাজে না লাগালেও হবে, বা লাগালেও পারেন। কিন্তু এত স্পিডে আর কিছু বিল্ডিং রিলেটেড বিষয়ে আর কোনো কিছুই এত স্পিডে এগোচ্ছে না। হাজার হাজার রিসার্চ হচ্ছে বিল্ডিং রিলেটেড, ফ্যাসাদ রিলেটেড ম্যাটেরিয়ালস এর উপরে। তার মধ্যে গ্লাস একটা পায়োনিয়ার জিনিস, এবং গ্লাস একটা এক্সট্রাঅর্ডিনারি ম্যাটেরিয়াল ইন অল অ্যাসপেক্ট। গ্লাস একাধারে আপনার ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল, যেটা তার একটা ইউনিক কোয়ালিটি, যেটা আর কারো নেই। বলতেই পারেন যে ওই অ্যাক্রিলিক টেকনিক এদেরও তো আছে, আর্টিফিশিয়ালি ওগুলো ডিটারমাইন করলেও ওটার ডিউরেবিলিটি বা আরো হাজার হাজার প্রবলেম আছে, যেটা আর্কিটেক্ট হিসেবে আমরা কেউই কখনো একবারের জন্য চিন্তা করি নাই যে আমার বিল্ডিং এর জানালা হিসেবে আমি একটা অ্যাক্রিলিক দিব। ওকে, সেকেন্ডলি এই গ্লাসের উপরে শত শত কাজ হচ্ছে, গ্লাসের সারফেসের উপরে শত শত। তার মধ্যে একটা হচ্ছে ওই যে এর আগের ধাপে যেটা আমি বললাম, বিল্ডিং ফিজিক্সকে কিভাবে জাস্টিফাই করা যায়, এটার মধ্যে হাজার হাজার কাজ হচ্ছে। তার মধ্যে ওই কোটিং বলে, কোটিং আই মিন বিভিন্ন ধরনের কোটিং। আমি জানতাম হচ্ছে 2013 পর্যন্ত 23টা কোটিং আছে এরকম গ্লাস কোম্পানি আই হ্যাভ ভিজিটেড। সেটা হচ্ছে যে
ইন্টারভেন, ইউরোপের মোস্ট লার্জেস্ট কোম্পানি ইন্টারভেন, এদের ফ্যাক্টরিতে ওই কোটিংটা ওরা করে। ওদের গ্লাস তৈরিও হয়, কিন্তু কোটিং করে। ওরাই অনেক বড় বড় গ্লাস দিতে পারে, ওরকম ওই 45 ফিট সাইজ বাই 33 ফিট বা 34 ফিট, এরকম 12 মিটার আর 15 মিটার বা এরকম কিছু একটা, আমি ভুলে গেছি, বিশাল সাইজ একটা গ্লাস বের করতে পারে। তো ওরা এরকম ওদের ফ্যাক্টরিতে 22 টাইপ অফ কোটিং হতো গ্লাসের উপরে, যে এটার কোনো একটা আপনার ভিজুয়াল রে কে অ্যালাউ করবে, ইনফ্রারেড এন্ড আল্ট্রাভায়োলেট রেড অ্যালাউ করবে না। বাবা একটু চুপ করো মা। কোনটা রেডিও রে কে অ্যালাউ করবে, রেডিও আই মিন মোবাইলের যে রে গুলো আছে সেটাকে অ্যালাউ করবে বা অ্যালাউ করবে না, এরকম কোনটা এরকম সব ওই বিল্ডিং ফিজিক্সের বিষয়, যেটা আপনার ওই লাইট অর এনার্জি, ওই ফ্রিকোয়েন্সি যে চার্ট, এনার্জি টোটাল এনার্জি স্পেকট্রাম বলে, ওর কোন অংশটা ডিল করবে, কোন অংশটা ডিল করবে না, কেন করবে না, এই বিষয়গুলোর উপরে ওই কোটিং গুলো ডিটারমাইন হয়। আরো একটা জিনিস ডিটারমাইন্ড হয়, ওটা 2012 সালে ইনভেন্ট হয়েছে ইউরোপে। সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি পাস করলে ওটা এক ধরনের ফেরিক বিষয়বস্তু, কি যেন কেমিক্যালটার নাম ভুলে গেছি, ওর একটা কোটিং থাকে যেটা ইলেকট্রিসিটি পাস করলে ওটা ট্রান্সপারেন্ট হয়, আর না পাস করলে ওটা ওপাক থাকে আর কি। তো সুইচ চাপ দিলে ওপাক হয়ে যাবে আর অথবা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এরকম, আর কিছু লাগবে না। একটা গ্লাস, ডাবল সিম্পলি একটা গ্লাস, সুইচ চাপ দিবেন পরিষ্কার, সুইচ চাপ দিবেন না গোলা কিছু দেখা যাবে না। সো এটাগুলো টেকনোলজি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে হিউজ রিসার্চ হচ্ছে, হিউজ। এবং যারা এই বড় কোম্পানি, মানে যারা এই রিসার্চ গুলো করে, শুকো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, তো ওরা এটা করছে, আরো ইউনিভার্সিটিও করছে, কিন্তু ওরা ওই যেখানে কেউ এগুলো কাজ করে ওরা পয়সা টয়সা দেয় আর কি সেই সমস্ত জায়গায়। এটা তো এটা ছিল আমার ওই 2 নাম্বার 3 এর 2, যেটা ডিটেইলিং এন্ড ডাইমেনশনিং এর ডিটেইল আমি এই পর্যন্ত এক্সটেন্ডে বলছি আর কি। এরপরে সেকেন্ডলি আমি এখন যাচ্ছি হচ্ছে সায়েন্স অফ ফ্যাসাদ, যেটা 3.3 হচ্ছে রিটরিক। রিটরিকটা আগেই আমি ডেফিনেশনটা বলেছি যে রিটরিকটা ওরকম বিষয়, কিন্তু আমি এখানে কিছুটা অ্যাড করেছি, যেটা আসলে অন্য কেউ করেছে কিনা আমি জানি না, আমি আমার মতো করে করেছি। আই উইল এক্সপ্লেইন ইট, আমি ওয়েলকাম করব কোশ্চেন, যে আমি কেন করেছি সেটা ব্যাখ্যা করার জন্য। আচ্ছা, সেটা হচ্ছে রিটরিকের মেইন বিষয়টা, যেটা অন্য সবাই জানি বা অন্যান্য সাবজেক্টেও ইউজ হয়, আদার দ্যান ফ্যাসাদ যে কোনো সাবজেক্টে এখন পড়ায়। আমরা যেমন আমাদের বিআর কে সোশিওলজি পড়েছি, মাস্টার্সে গেলে এখন এই সমস্ত রিটরিক পড়ায়। আর একটা নেগেটিভ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ফ্লার্টিংও এখন পড়ানোর বিষয়বস্তু আর কি। হ্যাঁ, হাউ টু ফ্লার্ট, এটা তো রিয়েলি এটা পড়ানোর বিষয়বস্তু, ইউনিভার্সিটিতে মাস্টার লেভেলে পড়ায়। তো এবং পড়ায় প্রফেশনালসদের, যাতে করে তারা এটা করে খেতে পারে। আচ্ছা, তো এই প্রথম ডিলিং যে বিষয়টা, সেটা নিয়ে আমি ওই অংশটাকেই বলছি, যে কিভাবে একটা জিনিস প্রেজেন্ট করতে হয়, কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হয়, কিভাবে ওরাল প্রেজেন্টেশন করতে হয়, বডি ল্যাঙ্গুয়েজটা কি হবে, কখন পিপল ঘুমায় পড়ে কথা শুনতে শুনতে, কখন আবার চাঙ্গা হয়ে ওঠে, এরকম বিষয়বস্তুগুলোর একটা আর কি এডুকেশন, সেটাই হচ্ছে রিটরিকের একটা পার্ট, যেটা আমাদেরকে একাডেমিক্যালি শিখিয়েছে এই বিষয়টা। সেকেন্ডলি হচ্ছে যে আমি এটাকে বলছি ইকোনমিক্স, যেটাকে এই ফ্যাসাদের টোটাল ইকোনমিক্সটাকে, এটাকে আমি ইকোনমিক্সকে অতটা সায়েন্স হিসেবে বলতে চাই না আর কি। ইকোনমিক্সকে আমার কাছে 2 নাম্বার সায়েন্স মনে হয়, ঠিক আছে, ভুয়া সায়েন্স মনে হয়। যদিও এখন নোবেল দেয়, কিন্তু নোবেল কমিটি দেয় না, আলাদা একটা কমিটি করে দেয়, ওটা মূল নোবেল না, ভুয়া নোবেল। জায়গা তো ইকোনমিক্সের একটা নোবেলও আছে, এটা একটা বেসিক এডুকেশন। কিন্তু এই যে গ্লোবাল এখন যে এই যে করোনা পরবর্তী ইকোনমিক্স, এর আগের যে 100 বছরের ইকোনমিক্স, এগুলো নিয়ে কোশ্চেন উঠছে, ইকোনমিস্টরাই কোশ্চেন করছে, যারা একটু অল্টারনেটিভলি থিঙ্ক করে। তার মধ্যে একজন কি যেন নাম, মিডল ইস্টে বাড়ি আর কি, ওই যে ব্ল্যাক সোয়ান থিওরি তার দেয়া আর কি। সরি, নাসিম তালেব। হ্যাঁ, তালেব, হ্যাঁ, এই লোক খুব ইন্টারেস্টিং আর কি। ও ধুয়ে দেয়
ও তাদের ইকোনমিক্স টোটালটাই ভুয়ার উপরে দাঁড়ায় আছে, এই সমস্ত দিয়ে অঙ্ক করে দেখাই দিচ্ছে যে আসলেই ভুয়া। এটা সিম্পলি হার্ভার্ড থেকে বেরোনো একটা ইকোনমিক সিস্টেম ওয়ার্ল্ডে চলছে যেটার কোনো বেজ নাই, এইভাবে বলে আর কি। হ্যাঁ, ওই তন্ময় ভাইয়ের কাছ থেকে এটার আরো ডিটেল রেফারেন্স আপনারা নিতে পারবেন। মনে হয় উনি এই বিষয়ে আরো বেশি অনেক আগে থেকে পড়েন বা জানেন। আচ্ছা, তারপরে হচ্ছে তো ইকোনমিক্সকে এই কারণে আমি রিটরিক সায়েন্সের মধ্যে ফেলেছি আর কি, এটা সোশ্যাল সায়েন্স। হ্যাঁ, বেসিক সায়েন্স না। তো আরেকটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা ওই 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 কারণেই আর কি, যে এটা বেসিক সায়েন্সের মধ্যে পড়ে কিনা জানি না। ম্যানেজমেন্ট আর কি, ম্যানেজমেন্ট অলসো এ সায়েন্স, কিন্তু ওই সোশ্যাল সায়েন্সের মতো আমার কাছে মনে হয়। সো এই প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টাও, এই যে টোটাল একটা ফ্যাসাদের মধ্যে যে কিভাবে এটাকে প্রজেক্ট ম্যানেজ করতে হবে, এই বিষয়গুলো, হিউম্যান রিসোর্স ম্যানেজ, পয়সা ম্যানেজ, কাজ ম্যানেজ। আবার আবার তন্ময় ভাই এখানে এটার প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপার্ট, উনি আরো অনেক ম্যানেজমেন্ট করেন। উনি বেসিক্যালি আমার যেটা মনে হয় যে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট সে জানেও না কি করতে হবে, তার খালি টাকা আছে, একজন প্রজেক্ট ম্যানেজারের হাতে সব দিয়ে দেবে। প্রজেক্ট ম্যানেজার ক্লায়েন্ট হিসেবে, প্রক্সি ক্লায়েন্ট হিসেবে সে টোটাল প্রজেক্টটা করে তার মূল ক্লায়েন্টের হাতে দিয়ে দিবে। আমি কি ঠিক বললাম তন্ময় ভাই? ভুল হলে মাফ করে দিও। একটু বেশি বলছো, কিন্তু শুনতে ভালো লাগতেছে। ও আচ্ছা, বেশি বলেছি না? ওকে, এই আর কি। তা বস্তুত একজন আর্কিটেক্ট বা লট অফ বিল্ডিং রিলেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট তো বিল্ডিং রিলেটেডই হয়, কিন্তু আদার দ্যান অনেক প্রজেক্ট কনস্ট্রাকশন রিলেটেড হয়, যেমন রাস্তা প্রজেক্ট, বিল্ডিং প্রজেক্টস, তারপরে হচ্ছে ব্রিজ প্রজেক্টস, ইভেন যে কোনো প্রজেক্ট হয়, নদীর বাঁধ দিয়ে একটা প্রজেক্ট, নদী কাটা একটা প্রজেক্ট হয়, এগুলো সবারই প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকতে পারে। আই এম কনসার্ন উইথ বিল্ডিং প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং স্পেশালি ফ্যাসাদ ম্যানেজমেন্ট, ফ্যাসাদ কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের উপরে। হ্যাঁ, তো এটারও একটা ফুল ওই সিস্টেম আছে যে কোনটা কখন কি হবে, এটার সাপ্লাই চেইনটা কি হবে, এটার হিউম্যান রিসোর্স কি হবে, এটার কখন কি কনস্ট্রাকশন করতে হবে, কোনটার পরে কি আসবে না আসবে, এই ধাপগুলো এই প্রজেক্ট ম্যানেজার সাহেব উনি এটা ম্যানেজ করেন আর কি। এটাও আমাদের একটা পার্ট যেটা নিয়ে এক্সপার্টিস ডেভেলপ করা সম্ভব এই এমএনজি থেকে, এটা থেকে আর কি, ফ্যাসাদ ডিজাইনের মাস্টার ডিগ্রি থেকে এটা লেভেলের এক্সপার্টিস ডেভেলপ করা সম্ভব ইফ ইউ প্র্যাকটিস ইট। তাহলে আপনি আরেকটু প্র্যাকটিস করলেই হবে, ইউ হ্যাভ দ্য অল দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ। ওকে, সো এটাও এই অংশটার সাথে ডিল করে। তো এই আর কি, যে আমি এখানে পয়েন্ট আকারে লিখেছি যে কনভিন্সিং ক্লায়েন্ট, যে রিটরিকটা লাগে বেসিক্যালি ক্লায়েন্টকে কোনো কিছু বেচে দেওয়ার জন্য আর কি। ওই যে একটা অ্যাড ছিল, ওটা খুব কানে লাগতো, বিক্রয়.com, বেচে দাও, যা পারো বেচে দাও। হ্যাঁ, বিবিএদের কাজ যেটা আর কি। হ্যাঁ, তো এই বেচে দেওয়ার কাজটাও কিছুটা শেখায় এখানে, যে পারলে বেচে দাও, যা বানাইছো তা বসায় রাখো না বা আটকায় রাখো না, বেচে দাও। এটা 2 নম্বর হচ্ছে যে কনভিন্স ক্লায়েন্ট, যে আপনি একটা জিনিস বানালেন, সেটা আপনার যাই বানান আর কি, সেটা বিভিন্ন জিনিস, এভরিথিং ইজ প্রোডাক্ট। সো এই লেকচার অলসো এ প্রোডাক্ট। তারপরে আপনি যদি কোনো কিছু ড্র করেন, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, আর্টিস্টিক হোক, যে কোনো কিছু হোক, সেটা একটা প্রোডাক্ট। তো আবার অথবা আপনি একটা পেপার লিখলেন, সায়েন্টিফিক পেপার, সেটাও একটা প্রোডাক্ট। এই যা কিছু প্রোডাক্ট হোক, সেটার একটা সেলের বিষয় থাকে। সো এই বিষয়টা, এই যে রিটরিকের অংশটার মধ্যে এই সেলিং বিষয়গুলোকেও শেখানো হয় এটার মধ্যে, বা এটা কনসার্ন এই বিষয়টা, এই সেল এর বিষয়টা। আর কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আমি অলরেডি বলে ফেলেছি, এই আর কি। আমি এখন চ্যাপ্টার 4 এ যাব আশা করছি আর কি। হ্যাঁ, এটা আমাদের সবারই, আমি এত সময় ধরে ওই কি পড়েছি পড়েনি এই বিষয়ক এক ধরনের আলাপই করছিলাম। এখন বেসিক্যালি এটার ইমপ্লিমেন্টেশনটা কোথায় হতে পারে, এই ফ্যাসাদ বিষয়ক জিনিসগুলো কোথায় কি ধরনের কাজে লাগে টাগে, এই বিষয়ের 2-4 লাইন বলবো আর কি। সেটাকে আমি চ্যাপ্টারের নাম দিয়েছি স্কোপ অফ কন্ট্রিবিউশন। এখন তো ঠিক আছে না? হ্যাঁ, কন্ট্রিবিউশন। ওকে, তো এটার 4.1, এখানে আমি 5টা সাব চ্যাপ্টারে এটাকে আমি কভার করতে পারি। একটা হচ্ছে কমফোর্টেবল ইনডোর এনভায়রনমেন্ট, যে আমরা যদি একটা ইনডোর এনভায়রনমেন্টকে কমফোর্টেবল সিচুয়েশনে এনশিওর করতে চাই, তাহলে আমার এই বিষয়গুলো যা আমি আগে অলরেডি আলাপ করেছি, যেমন বিল্ডিং ফিজিক্স, ওইটার সাথে কনসিডার করে বিল্ডিং ফ্যাসাদ ডিজাইন, এই বিষয়গুলো আপনার একজন ফ্যাসাদের এক্সপার্ট যে, আর ফ্যাসাদে যার ফ্যাসিনেশন আছে, ফ্যাসাদের উপরে ফ্যাসিনেশন, হ্যাঁ, তাহলে সে এই বিষয়গুলোকে
আরো একটু বেটার ওয়েতে ডিল করতে পারবে, যেমন ইনডোর এনভায়রনমেন্ট কোয়ালিটিকে ইউজারের উপরে মোর কমফোর্টেবল করে দিতে পারবে, আর এনশিওরমেন্ট দিতে পারবে, আর গ্যারান্টি দিতে পারবে। ওকে, সেকেন্ডলি হচ্ছে সাস্টেইনেবল লিভিং। এই সাস্টেইনেবল লিভিং শব্দটা দিয়ে আমি বুঝিয়েছি যেটা এনার্জি ইস্যুর সাথে আসে, যে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে বিল্ডিং এর সম্পর্ক অতি মারাত্মক, তার মধ্যে ফ্যাসাদি কভার করে। আচ্ছা, একটা পয়েন্ট আমি একটু উল্লেখ করতে আগে ভুলে গেছি, সেটা হচ্ছে যে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের কেসে যদি সবচেয়ে কম খরচ করেন, যেমন আমাদের বাংলাদেশে যে পুয়ারলি লুকিং ফ্যাসাদ, আমরা নন ফিনিশড ফ্যাসাদ হিসেবে বিল্ডিংটাকে ছেড়ে দিই, এটা পজিটিভ নেগেটিভ বলছি না, কিন্তু আমাদের এটাতেই হয়ে যায়, কাজ হয়ে যায়। সেটা আমি হয়তো পরে ব্যাখ্যা করবো যদি কেউ কোশ্চেন করে যে কেন হয়ে যায়। তো ওই জিনিসটার জন্য আপনার 30% অফ টোটাল বিল্ডিং কস্ট কাভার্ড বাই ফ্যাসাদ। আর যদি একটা ব্রুজ আল খলিফা তৈরি করেন, তাহলে ওটার 70% গ্রসলি, আর একটু বেশি হবে, 72% হতে হবে, যেটার কস্টিং বেয়ার করে হচ্ছে ফ্যাসাদ কস্টিং। তো এই যে হিউজ পরিমাণ কস্ট, অল দ্য কস্ট মিন অল দ্য এনার্জি। কস্ট দুইটা বিষয়ে ডিটারমাইন্ড হয়, ওয়ান এনার্জি এন্ড টু হচ্ছে মেরিট। এই দুইটা বিষয় দিয়ে কোনো কিছুর কস্ট ডিটারমাইন্ড হয়। আচ্ছা, তো এটার মধ্যে মেরিটও আছে, এনার্জিও আছে, দুইটাই লাগে আর কি। তো যেহেতু ফ্যাসাদ গুলো টোটাল বিল্ডিং এনার্জি কনজাম্পশনের প্রায় সবটুকুই কভার করে, দ্যাট মিনস একটু আগে যা বললাম যে ফ্যাসাদ ডিল করে ভেন্টিলেশন, ফ্যাসাদ ডিল করে ডে লাইটিং অর লাইটিং, ফ্যাসাদ ডিল করে নয়েজ প্রুফিং আর প্রুফিং না, ফ্যাসাদ ডিল করে আপনার আপনি ওইখানে ফ্রেশ এয়ার পাবেন কি পাবেন না, এই লট অফ ইস্যুজ, মানে বিল্ডিং এর প্রায় সব ইস্যুজই ফ্যাসাদ ইস্যু ডিল করে। সো ওই ফ্যাসাদের দায়বদ্ধতাও তাই অনেক। হ্যাঁ, সো বিল্ডিং যেহেতু 70% অফিস অ্যান্ড রেসিডেন্সিয়াল বিল্ডিং 70% অফ টোটাল এনার্জি কনজিউম করে, তাই ওর একটা বড় দায় থাকে, ফ্যাসাদেরও থাকে সেই হিসেবে, যে ওই পারে এই 70% কে কমায় 20% কে নিয়ে আসতে, ওই পারে। হ্যাঁ, ইভেন জিরোতেও নিয়ে আসতে পারে, সেটাও পারে, ইভেন প্লাস করতে পারে, যে একটা বিল্ডিং একটা এনার্জি ফ্যাক্টরি, সেটাও পারে। অল দিস ইজ পসিবল, টেকনোলজি ইজ দেয়ার, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ ইট। আচ্ছা, তো এটা হচ্ছে যে আপনার ফ্যাসাদ এই কারণে all the environmental issues which is concerned to building এটা ডিল করে ফ্যাসাদ। সো আপনার এই সমস্ত জায়গায় এটার কাজ আছে, মানে আপনি যদি সেই বিষয়ে কোনো একটা প্রফেশনাল হন বা সেই বিষয়ে কোনো একটা কাজ আপনি ডেলিভার করতে চান, তাহলে আপনার ফ্যাসাদ রিলেটেড কনসার্ন লাগবে। 3 নাম্বার, বিল্ডিং রিফারবিশমেন্ট। এটা একটা স্কোপ অফ ফ্যাসাদ প্রফেশনালস, আর ফ্যাসাদের একটা স্কোপ যে বিল্ডিং রিফারবিশমেন্ট। কেমন স্কোপ সেটা? বিল্ডিং রিফারবিশমেন্ট অনেকগুলো কারণে হতে পারে। এক হচ্ছে যে এটা দেখতে ভালো না, কন্টেম্পোরারি লুক দেয় না, সো ক্লায়েন্ট ক্যান আস্ক যে এটার আমার একটা কন্টেম্পোরারি লুক দিতে হবে। এটা হচ্ছে সিম্পলি বিউটি অফ ফ্যাসাদ। ওকে, এটা টোটাল ফ্যাসাদের 0.1% কভার করে, 1000 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো কেউ বলতে পারে আমার এই বিল্ডিংটা অনেক বেশি পয়সা খায়, এনার্জি খায়, আমি এত টাকা খরচ করব না, বা আমাকে এখন ট্যাক্স দেয় বা আমাকে ফাইন করে, আমাকে অমুক তারিখের মধ্যে এই বিল্ডিং সব এনার্জি ডাউন করে ফেলতে হবে, সে কারণেও বিল্ডিং ফ্যাসাদের রিফারবিশমেন্টের দরকার হতে পারে। হ্যাঁ, আর হতে পারে হচ্ছে যে সোশ্যাল ইস্যুজ এর কারণে। এই মনে করেন কোনো এক সরকার বলল যে এই ফ্যাসাদ তো অমুকের মতো লাগে, এটা তো আমি চাই না, কোনো এক রাজা বললো আর কি। হ্যাঁ, তখন আপনি বলতে পারেন ওকে, আই ক্যান চেঞ্জ ইট, এটা আপনি বলতে পারেন। আবার এটাও বলতে পারেন যে আমার বিল্ডিংটা তো, এখানে সোশ্যাল যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে, সেটা ধর্ম আছে, সোশ্যাল ভ্যালুজ আছে, পলিটিক্স আছে, এই সমস্ত বিষয়গুলো রিফারবিশমেন্টের জন্য ভূমিকা রাখতে পারে আর কি। আসলে হ্যাঁ, পারে, এনার্জি পারে, আর ওই কমফোর্টেবিলিটি এনশিওরমেন্টও পারে। যে আগে একটা বিল্ডিং ছিল যেটা কমফোর্টেবল না, আগের মতো কমফোর্টেবল না, অনেকগুলো কারণে। যেমন কিছুদিন আগে মাসুম ভাই বলছিল তার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে, যে কোনো একটা সরকারি বিল্ডিং যেটা আপনার ক্লায়েন্টরা তাদের কাছে এসেছে সেটা রেনোভেট করার জন্য,
মৎস্য ভবন বা সামহাও এরকম একটা বিল্ডিং হবে। তাদের একটা বাজেটও আছে এটার জন্য মোটামুটি। রেনোভেশনের উদ্দেশ্য হচ্ছে যে তারা একটা আধুনিক লুক বিল্ডিং চায়। আবার আরো একটা ক্লায়েন্টের কথা সে বলল, যারা মনে করছে যে তাদের আগে সব মানে 70s এর ঢাকা শহরে যে সমস্ত বা বাংলাদেশে যে সমস্ত বিল্ডিং হয়েছে 70 to 90, সে সমস্ত বিল্ডিং এ এসির কথা চিন্তাই করা হয়নি, এয়ার কন্ডিশনিং এর কথা। তো উনি আমাকে ভালো একটা পয়েন্ট কনসিডারেশনের জন্য দিয়েছে, সেটা হচ্ছে যে তখন তার সারাউন্ডিং ক্লাইমেটটা যেমন ছিল তাতে হয়তো কমফোর্ট রেঞ্জটা কভার করে যেত, যে রুমের মধ্যে একটা ফ্যান চালালেই হয়ে যেত, ডিগডিগ করে আস্তে আস্তে ঘুরতেছে, বাইরে গাছপালা টালা আছে, আমাদের মোটামুটি হয়ে যেত, অত বেশি কষ্ট লাগতো না আর কি। অল্প ধরেন এই যে জুলাই মাসেটা সে একটু কষ্ট হতো, বাদ বাকি টাইম ঠিক আছে, এইভাবে হয়তো ওটাকে কভার করা যেত। কিন্তু এখন সারাউন্ডিংস চেঞ্জ হওয়াতে বাইরে ওই যে গুলিস্তান টুলিস্তান ওই সমস্ত জায়গায় 50-55 ডিগ্রি রোডের টেম্পারেচার ওই সমস্ত জায়গা থেকে আসে, এখন আর ওটা কভারও করে না। সো ইউজার কমফোর্টেবিলিটির পয়েন্টও একটা ফ্যাক্টর, যেটা থেকে আসলে রিফারবিশমেন্টের কোশ্চেনটা আসতে পারে। হ্যাঁ, তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে এখনকার যুগের বিল্ডিং এর লুক টুক মিলায় বা ধরেন যে আপনার এনভায়রনমেন্টাল কনসিডারেশন নিয়ে এই সমস্ত বিষয় নিয়েও রিফারবিশমেন্টের কনসিডারেশনটা আসতে পারে, প্রশ্ন আসতে পারে। এন্ড আমাদের আর্কিটেক্ট যারা এখন আমরা ঢাকা শহরে কাজ করছি, আমাদের একটা অপরচুনিটি আছে। আমাদের সরকার তো এই বিষয়গুলো ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। তো সেটা আমাদের সরকার তো এখন সবকিছুর ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছে আর কি। সো এই যে যে এক্সিস্টিং বিল্ডিং গুলো আছে সেই বিষয়ে রিফারবিশমেন্ট করা যায়। বস্তুত আমি আমার থিসিসটাকে রেফার করতে চাই এখানে। আমার মাস্টার্স থিসিসের হেডলাইনটা ছিল হচ্ছে, ইন কেস আমি যদি মেমোরিটা পুরোপুরি করতে পারি, কারণ ভয়ানক কঠিন না, কোট করে বলছি, refurbishment of New Belgrade mass housing envelope, evaluating the potential of daylighting with shading integrated adjustable facade। একটু কঠিন নামটা না, যদি ইন্টারেস্টেড হন আমি ওই সবাইকে ইয়ে করে দিব আর কি, টেক্সট করে না এখানে, এটা করে দিতে পারবো। তো এটার মধ্যে অনেক জিনিস, এটার মধ্যে তিনটা পার্ট ছিল, তিনটা বেসিক পার্ট ছিল আমার থিসিসের মধ্যে। এক নম্বর পার্ট ছিল হচ্ছে রিফারবিশমেন্ট। এটা হচ্ছে নিউ বেলগ্রেড, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আর এখনকার রাজধানী নিউ বেলগ্রেড। তো ওই নিউ বেলগ্রেডে 70s যে সমস্ত বিল্ডিং হয়েছিল সেই সমস্ত হাউজিং হয়েছিল ম্যাসিভলি, ওইটার নাম মাস হাউজিং। ওই মাস হাউজিং এর মধ্যে এক একটা বিল্ডিং 1000 ফিট লম্বা, 10 তলা হাইট, কন্টিনিউয়াসলি বিল্ডিং। তো ওরা বিভিন্ন কারণে ওইগুলোকে ভেঙে ফেলতে চায়, ওদের সরকার ভেঙে ফেলবে নাকি রিফারবিশ করবে, এরকম ইস্যুজ এর জন্য ওদের একাডেমিশিয়ানরা রিসার্চ করছে। আমার মাস্টার্সটা একটা থিসিসের অংশ ছিল, পিএইচডি থিসিসের অংশ। সেই হিসেবে আমি ওই বেলগ্রেডের ওই বিল্ডিংটা ধরেই আমার একটা নিজের প্রপোজ করা একটা ফ্যাসাদ সিস্টেম আছে, যে ফ্যাসাদ সিস্টেমটার নাম হচ্ছে শেডিং ইন্টিগ্রেটেড অ্যাডজাস্টেবল ফ্যাসাদ। ওকে, তো আমার এই ফ্যাসাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ও আপনাকে শেডিং দিবে শীতকালে, গরমকালে, আর শীতকালে যদি লাগে তো রোদটাও দিবে ঘরের মধ্যে, ওটা অ্যাডজাস্ট করা যায় শেডিং সহ। আবার ভিউ যেটা আমার মূল কনসার্ন ছিল, ভিউ, যে আমার ফ্যাসাদের শেডিং টেডিং করতে গেলে তো ভিউটার 12টা বাজে প্রায় সব ডিজাইনে, পৃথিবীর বাংলাদেশে হোক বিদেশে হোক, শেডিং দিতে গেলেই ভিউর 12টা বাজায় ফেলে আর কি। হ্যাঁ, তো ওই জায়গাটায় আমার শেডিংটা দিলে ভিউটার 12টা একটু কম বাজবে, মানে 11:30 এরকম বাজবে আর কি। হ্যাঁ, তো ওইটা একটু কম ডিস্টার্ব হবে। তো ওই জিনিসটার ওই ভিউ করার জন্য ওটার মধ্যে একটা ছিল হচ্ছে ইভ্যালুয়েটিং দ্য পোটেনশিয়াল অফ ডে লাইট, মানে কি পরিমাণ পোটেনশিয়ালিটি এটা থেকে আসবে এই সিস্টেমটা অ্যাডপ্ট করলে ওই মাস হাউজিং, মানে ওই নিউ বেলগ্রেডের মাস হাউজিং এর মধ্যে এটাকে বসালে ওইটা রিফারবিশমেন্টের অংশ হিসেবে। এটাই ছিল আমার মাস্টার্সের থিসিস। এটা বেশ একটু কঠিন আর কি, 3টা পার্ট ডিটেইলে করতে হয়েছে, আমার লাইফ বাজা করে দিয়েছে। ওকে, তো আমার এই কারণে রিফারবিশমেন্টের প্রসিডিউর সম্বন্ধে একটু ডিটেইল জ্ঞান হয়েছে। ওটা আগে ধরেন আমার এমইনজির মধ্যে একাডেমিক্যালি আর
সিলেবাসের মধ্যে ডাইরেক্টলি ছিল না, থিসিস করতে যে হয়েছে। আবার আমি একটা ওই ফ্যাসাদ সিস্টেম প্রপোজ করাতে ওটা আমার এর আগের সেমিস্টারে মানে 3rd সেমিস্টারে ওটা ডেভেলপ করা ছিল প্রাইমারিলি, যেটা ফাইনালি ধরেন যে প্রাইমারি ফাইনাল, ওই ফাইনাল লেভেলটাতে থিসিসের মধ্যে ওটাকে করা গেছে। আর হচ্ছে যে আপনার ডে লাইট ইভ্যালুয়েটিং, এই 3টা অ্যাসপেক্টস এই আমার থিসিসটার মধ্যে ছিল, যেটা নিয়ে আপনার এই রিফারবিশমেন্ট একটা পয়েন্ট এটার জন্য। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে বিভিন্ন কারণে রিফারবিশমেন্ট হয়, তো এটাও একটা কারণ। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট আমি দিয়েছি যে নিউ বিল্ডিং টেকনোলজি, যেটা এই ফ্যাসাদ অ্যাডপ্ট করে। একটা বিল্ডিং টেকনোলজি যখন আসে তখন অ্যাডাপ্টেশনের ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে বিল্ডিং ফ্যাসাদ, যে ও এটা নিতে চায়। কি কি জিনিস নরমালি এখন পর্যন্ত রিসার্চ হয়, সেটার মধ্যে বিল্ডিং ফিজিক্স নিয়ে, যে হিউম্যান কমফোর্ট নিয়ে ম্যাসিভলি রিসার্চ হচ্ছে, যে কতটুকু ভেন্টিলেশন লাগবে, কতটুকু লাইট লাগবে, কতটুকু হিট লাগবে, কতটুকু ভিউ লাগবে, এটা নিয়েও রিসার্চ হচ্ছে। ডে লাইট এক জিনিস, ভিউ আর একটা জিনিস। ডে লাইট আমি ছাদ থেকেও আনতে পারি বা ইনডিরেক্টলিও আনতে পারি, কিন্তু ভিউ বিষয়টা আলাদা। ভিউ থাকলে একটা জিনিস কি কি বিষয়ে উপকার হয়, কর্মক্ষেত্রে 30% ইনক্রিজ হয় যদি অফিসে আপনার ভিউ থাকে, এবং ভিউ না থাকার মধ্যে 30% অফ পিপলস ওয়ার্ক অ্যাবিলিটির ইমপ্রুভমেন্ট গ্রুভ, এটা তো ভিউ থাকা এবং না থাকার মধ্যে। তো তারপরে হচ্ছে যে আপনার বিল্ডিং ফিজিক্সের আরো যে সমস্ত অ্যাসপেক্ট আছে, এনার্জি কোনটায় কম এনার্জি খাবে, বেশি এনার্জি খাবে, এই বিষয়গুলো সহ আপনার যে সমস্ত টেকনোলজি ডেভেলপ করছে সেটার ক্লায়েন্ট হয়ে যায় ফ্যাসাদ, ফার্স্ট ক্লায়েন্ট। ম্যাটেরিয়াল সায়েন্স, বিল্ডিং ম্যাটেরিয়াল সায়েন্স একটা অংশ। তো ম্যাটেরিয়াল সায়েন্স, ওরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা করে, তার মধ্যে ওই চাঁদে যাওয়ার ম্যাটেরিয়াল বা ওই তারা বা আরেকটা নক্ষত্রে যাওয়ার ম্যাটেরিয়াল নিয়েও গবেষণা করে। আবার ধরেন একেবারে কোয়ান্টাম ফিজিক্সের ম্যাটেরিয়াল নিয়েও গবেষণা করে। আবার এই বিল্ডিং ফিজিক্সের বিল্ডিং রিলেটেড ম্যাটেরিয়াল নিয়েও গবেষণা করে, যেটা আমরা ইউজ করি, যেমন টাইল, বিল্ডিং এর ক্ল্যাডিং, গ্লাস অর কোটিং, এই সমস্ত বিষয়গুলো নিয়েও ওরা গবেষণা করে। এটা ম্যাসিভলি রিসার্চ। যেমন ধরেন ডেলফট ইউনিভার্সিটিতে এটা বিল্ডিং ম্যাটেরিয়াল, যে ওদের এরকম একটা ডিপার্টমেন্ট আছে। আরো অনেক ইউনিভার্সিটিতে, সব ভালো ইউনিভার্সিটিতে আছে। এটা খুব কমনলি, মানে স্পেশাল কোনো সাবজেক্ট না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা কমন সাবজেক্ট। তো ওরা এটা বানায়। তো এই বানালে টানালে আমরা ক্লায়েন্ট হয়ে যাই, ওটার একটা ফার্স্ট টাইপ অফ ক্লায়েন্ট, যে আমরা বিল্ডিং ফ্যাসাদ এটা লাগায় ফেলবো। এটা যদি হয় তাহলে আমাদের যদি লাভ করে তো এটা আমরা লাগাতে পারি। বেসিক্যালি এটা আর্কিটেক্টদের সাথে যেমন রিলেটেড ফ্যাসাদের জন্য। আবার ধরেন ফ্যাসাদ ইঞ্জিনিয়ার যারা, যেমন ধরেন ওই গ্যাসকেট কেমন হবে, এটার মধ্যে হিট পাস হবে কি হবে না, এই গ্লুটা কেমন হবে, এটা কতদিন ঝুলায় রাখতে পারবে, আবার এটা বাতাস লাগলে নষ্ট হবে না, পানি লাগলে নষ্ট হবে, আবার অন্য কোনো কেমিক্যাল লাগলে নষ্ট হবে কিনা, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে ওরা ইঞ্জিনিয়াররা ডিল করে। ওই যে রিসার্চ গুলো, ওই ম্যাটেরিয়ালেরও আপনার আমরা হচ্ছে ক্লায়েন্ট, ফ্যাসাদ ডিজাইনার আর আর্কিটেক্টসরা ওইটার ফার্স্ট ক্লায়েন্ট, প্রথম দিককার ক্লায়েন্ট আর কি। হ্যাঁ, আর হচ্ছে যে এটার সাথে যেহেতু হিউজ পয়সা রিলেটেড, পয়সা মানে বিল্ডিং এর 70% কস্টই একটা ফ্যাসাদ একটা ফ্যাসাদ অ্যাকোমোডেট করে। তাই এটার সাথে ওই নতুন ম্যাটেরিয়াল হোক, নতুন ধরনের ডিজাইন হোক, নতুন ধরনের প্রোফাইল হোক, নতুন ধরনের ফ্যাসাদ সিস্টেম হোক, এই যে কোনো কিছু নতুন আসলে এক ধরনের ট্রেন্ডি ক্লায়েন্ট থাকে, ওরা বলে আমার একটু দিয়েন, লাইক ফেয়ার অ্যান্ড লাভলি আর কি। হ্যাঁ, অর লাইক হ্যান্ডব্যাগ, ওই যে চামড়ার ব্যাগ বেরোইছে বা জুতা বেরোইছে বা আড়ঙের একটা জামা বেরোইছে বা ইয়েলো, আমি আরো এর চেয়ে বেশি নাম জানি না, আপনারা যোগ করে নিন। তো ওরকম ফ্যাসাদেরও একটা ফ্যাশন আছে। তো ওই ফ্যাসাদের যে ফ্যাশনটা আছে, ওইটাকে কিছু ক্লায়েন্টও আছে যে ওরা এটা করতে চায়, আমাকে ওইটা দিয়ে নতুন। সো এটার মধ্যে ইকোনমিটা বেশ ভালোভাবে জড়িত, যার ফলে পৃথিবীতে ইভেন বাংলাদেশেও এটার জন্য ইন্ডাস্ট্রি, মানে হিউজ ইনভেস্টমেন্ট ইজ দেয়ার, অনেক টাকা স্থাবর, আই মিন বিগ প্ল্যান্ট ওরা ইনভেস্ট করেছে। সার্ভিস হলেও এটা করে সার্ভিস এন্ড প্রোডাকশন মিলানো একটা সেক্টর হচ্ছে ফ্যাসাদ। যদি ডিটেইল লেভেলের কোনো কোশ্চেন থাকে
তো মানে আরেকটাও একটু হয় বেশি ডিটেইলে যাব এটাও কাইন্ডলি আমাকে আমাকে স্কোপের ask সাথে করবেন। রিলেটেড I will try আমার to answer আলোচনার it, okay? মানে আমি আমার এটাই দিক আর কি থেকে ফাইনালি আমি মোটামুটি কনক্লুড facade হিসেবে design-এর একটা লিখেছি overview যে করলাম ডিটেইল ইজ really গড। এটার যে কোনো somebody আরো ডেপথে যাওয়া ওয়ারেন সম্ভব। বাফি আছে এরকম একজন বলেছে আর কি ডিটেইল ইজ গড মাস্টার আর্কিটেক্ট হ্যাঁ আর এটাও প্রচলিত যে ওয়েলনেস ইজ বিউটি কোনো একটা জিনিস যদি সুস্থ হয় সেটাই সুন্দর সুস্থতাই সৌন্দর্য আর কি হ্যাঁ রিসেন্টলি মনে হয় ফেয়ার অ্যান্ড লাভলি ওরা এটা চেঞ্জ করে ফেলছে এই নামটা ইউনিলিভার এটা চেঞ্জ করবে ওকে আর তার পরের ইস্যুটা হচ্ছে সাস্টেইনেবল লিভিং এটা বলতে আমি বুঝিয়েছি যে পিপল হু আর কনসার্ন উইথ দেয়ার লিভিং দ্যাট মিনস আমরা যারা মনে করি যে আমি পৃথিবীর সবচেয়ে কম ক্ষতি করব আমার জীবনের জন্য আর আমি আমার পরবর্তী প্রজন্ম আমার দুইটা মেয়ে সো আমি আমার মেয়েদের জন্য এনশিওর করব হোয়াট এভার আই অ্যাম কনজিউমিং অ্যাট লিস্ট দ্যাট মাচ অ্যামাউন্ট তাহলে আমাকে সাস্টেনেবল লিভিং করতে হবে দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ সাস্টেনেবিলিটি যে আমি আমার কমফোর্টটাকে একটুও কমাবো না কিন্তু আমি যতটুকু কমফোর্ট নেব অ্যাট লিস্ট ততটুকু আমি আমার নেক্সট জেনারেশনের জন্য এনশিওর করব এনশিওর নট অ্যাজিউম ওকে তো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ সাস্টেনেবিলিটি এটার মধ্যে একটা ডুয়ালিটি আছে ক্ল্যারিফিকেশনের মাঝে মাঝে দরকার হয় সেটা হচ্ছে আমি কি তাইলে মোস্ট কনজিউম করব কোশ্চেন হচ্ছে আমি যতটুকু কনজিউম করব ততটুকু এনশিওর করব তাহলে আমাকে যদি বেশি কনজিউম করতে চাই আই মিন আমি এক প্লেটে না পেট ভরলে যদি 2 প্লেট খেতে চাই তাহলে আমার 2 প্লেট আমার ফিউচারের জন্য রাখতে হবে দ্যাট মিনস আমার যদি 2 প্লেট খাবার না থাকে এখন আই হ্যাভ টু জেনারেট মোর খাবার এবং সেটা করার জন্য আমাকে পৃথিবীর কারো নট অনলি হিউম্যান বিং all the live being and non-live being also topography non-live being also একটা মরা পাহাড় non-live being maybe water body যার মধ্যে কোনো লাইফ নাই এরকম ওয়াটার বডি থাকতে পারে ওই কোনো একটা সি আছে মিডল ইস্টে নাম ভুলে গেছি খুব লবণ রেড সি আর এরকম নাম মনে হয় ওটার মধ্যে কোনো লাইফ নাই তো ওরকম কিন্তু ওটা ন্যাচারাল ফেনোমেনন তো we must take care of that and ensure that's sustainability for our next generation that is called sustainability so this is my conclusion of my presentation thank you so much for your presence and I am again very much grateful and feeling honored thank you